গল্পের শুরুতে আমরা ইয়াং জিসু নামে একজন বিজ্ঞানীকে তার মৃত মেয়েকে পুনরুজ্জীবিত করার জন্য তার ওপর পরীক্ষা নিরীক্ষা চালাতে দেখি। তিনি তার গবেষণার প্রতি এতটাই মগ্ন ছিলেন যে তাকে থামানোর চেষ্টা করা তার সহকারীকেও তিনি হত্যা করেছিলেন। ইয়াং যখন তার মেয়েকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন, তখন কিছু লোক তার ল্যাবে ঢুকে পড়ে এবং ব্যাখ্যা করে যে ওষুধটি তার মেয়েকে সুস্থ করবে না। এমনকি যদি সে আবার জীবিত হয়ে ওঠে, তবুও সে আর আগের মতো থাকবে না। ইয়াং তাদের বলল, আমার ফর্মুলা কাজ করছে, আমি নিজেই এটি ইঞ্জেকশন দিয়েছি, আর দেখো আমি এখানে জীবিত আছি। ডাক্তার যখন তার মেয়েকে টিকা দিতে গেলেন, তখন পুলিশ তার উপর গুলি চালাতে বাধ্য হল। তারা তার সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করল। কিন্তু তারা যখন তাকে গ্রেফতার করতে যাচ্ছিল, তখনই একটি উচ্চমাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে আশেপাশের সমস্ত ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইয়াং জানত যে সে বাঁচবে না, তাই সে দিতে চেয়েছিল তার মেয়েকে ভবনটি ধসে পড়ার আগে টিকা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা করার আগেই ভবনটি ভূমিকম্পে আক্রান্ত হয় এবং সকলেই মারা যায়। এই ভূমিকম্পটি কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি সমগ্র বিশ্বকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের আর পরিষ্কার পানীয় জল ছিল না, এবং সবাই কেবল বৃষ্টির উপর নির্ভর করত, যা সারা বছর খুব কমই হতো। ভূমিকম্পে বেঁচে যাওয়া লোকেরা ছোট ছোট শিবির তৈরি করেছিল, এবং বেঁচে থাকার জন্য এই লোকদের প্রতিদিন পরিষ্কার জল এবং খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হতো। এখানে আমরা কিম নামে একটি ছেলেকে দেখতে পাই, যে শিকারের জন্য একটি প্রাণী খুঁজছিল। তার শিবির থেকে কিছু দূরে সে খরার কারণে বেরিয়ে আসা একটি কুমির দেখতে পেল। কিম সময় নষ্ট না করে তীর ছুঁড়ে মারার জন্য অপেক্ষা করল। কিছুক্ষণ পরে কুমিরটি যখন নড়াচড়া বন্ধ করে দিল, তখন সে বুঝতে পারল যে এটি মারা গেছে। কিম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, কিন্তু কুমিরটি তার উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই এটি তাকে আক্রমণ করে। কিম তার জীবন বাঁচাতে গাড়িতে লুকিয়ে থাকে, কিন্তু কুমিরটি এত সহজে হাল ছাড়ে না। কুমিরটি তাকে খেতে চায়, তাই গাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিম যখন তাকে গ্রাস করতে যাচ্ছিল, তখন তার বন্ধু ড্যানিয়েল এসে কুমিরের লেজ ধরে গাড়ি থেকে টেনে বের করে এবং তারপর তার তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করে হত্যা করে। কিম এবং ড্যানিয়েল, যারা ভূমিকম্পের আগে একে অপরকে চিনত না, তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তারা যা খেতে পায় তা ভাগ করে নেয়। এরপর আমরা হানা নামে একটি মেয়েকে দেখি, যে তার দাদির সাথে একটি শিবিরে থাকে। ভূমিকম্পের পর থেকে তাদের জীবন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। হানার দাদি বিশ্বাস করতেন যে মানবতা এখনও বিদ্যমান এবং এই কঠিন সময় শীঘ্রই কেটে যাবে। কিন্তু হানা কখনো বিশ্বাস করতেন না যে সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ তিনি গত কয়েক মাস ধরে মানুষকে পশুতে পরিণত হতে দেখেছেন। মানুষ তাদের ক্ষুধা মেটানোর জন্য মৃতদেহ খেতে শুরু করেছে, আর যারা খায়নি তারাও ধীরে ধীরে অপরাধী হয়ে উঠছিল। ভূমিকম্পের আগে পৃথিবী কেমন ছিল তা তার আর মনে নেই। এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েল কুমিরটিকে হত্যা করছে এবং ক্যাম্পারদের কাছে তার মাংস বিক্রি করছে। একজন মহিলা ড্যানিয়েলের কাছে এসে তাকে অনেক গয়না দেয়, বলে যে সে এর বিনিময়ে কুমিরের পুরো লেজটি চায়। কিন্তু কিম সোনার জন্য এত মাংস বিনিময় করতে অস্বীকৃতি জানায়, বলে যে এর আর কোনো মূল্য নেই। সে ব্যাখ্যা করে যে ভূমিকম্পের পর ৩ বছর হয়ে গেছে এবং মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছে। তাদের খাবার এবং জলের প্রয়োজন, মূল্যবান জিনিসপত্র নয়, এমনকি যদি সেগুলি লক্ষ লক্ষ টাকারও হয়। যদি তোমার কিছু খাওয়ার থাকে তাহলে আমরা তোমাকে কিছু দেব, অন্যথায় আমরা কিছুই করতে পারবো না। এই কথা শুনে মহিলাটি হতাশ হয়ে পড়ে। তাকে বিচলিত দেখে ড্যানিয়েল নিজেকে সামলাতে পারে না। সে তাকে একটি সাপ দিয়ে বলে, আজ তোমার শেষ সময়, আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। এর কিছুক্ষণ পরে হানা ড্যানিয়েল আসে। হানাকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করত ড্যানিয়েল, আর তার যত্ন নেওয়া ছিল তার জীবনের লক্ষ্য। হানা যথারীতি খাবারের বিনিময়ে তাকে একটি ছবি দেয়, যা ড্যানিয়েল আনন্দের সাথে গ্রহণ করে। কিমের হানার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সে কখনো তার অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়নি, কারণ সে ভয় পেয়েছিল যে হান তাকে প্রত্যাখ্যান করবে। তারা যখন কথা বলছিল, তখন কিছু লোক তাদের শিবিরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। ড্যানিয়েল তাদের আগে কখনো দেখেনি, কিন্তু তাদের কর্মকাণ্ড ইঙ্গিত দেয় যে এই লোকগুলো গুন্ডা এবং দুর্বৃত্ত। তাদের মধ্যে একজন বলে যে তারা পুলিশের থেকে এসেছে এবং কাউকে খুঁজছে। তারা শিবিরের লোকদের একটি স্কেচ দেখায় এবং সবাইকে লোকটির সম্পর্কে জিজ্ঞাসা করে। যাই হোক, স্কেচটি কেবল একটি অজুহাত ছিল। এই স্কেচের পার্দায় তারা তাদের পছন্দের যে কোনো পুরুষ বা মহিলাকে তাদের সাথে আসতে বলছিল। যখন একজন পুরুষ তাদের সাথে যেতে অস্বীকার করে, তারা তার হাত কেটে ফেলে, যার ফলে শিবিরের বাকিরা আতঙ্কিত হয়ে যায়। ড্যানিয়েল তাদের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কিছুই করেনি এবং তাদের যা ইচ্ছা তাই নিতে দিয়েছে। কিন্তু তারপর তাদের একজন হানাকে দেখতে পেল। সে তাকে তার সাথে নিয়ে যেতে চাইত, তাই তারা সবাই তার উপর জোর করতে থাকে।
কিম তাদের বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করেছিল, কিন্তু তারা তাকে প্রচণ্ড মারধর করে। যখন জল তার মাথার উপরে উঠে গেল, ড্যানিয়েল তাদের থামাতে ঝাঁপিয়ে পড়ে। সে তাদের প্রচণ্ড মারধর করে এবং জিজ্ঞাসা করে যে তাকে কে পাঠিয়েছে। এদিকে সে লক্ষ্য করে যে তাদের কাছে পরিষ্কার পানীয় জল আছে। প্রচণ্ড মারধরের পর একজন লোক তাকে বলে যে কয়েক কিলোমিটার দূরে একটি অ্যাপার্টমেন্ট আছে যেখানে কিছু লোক থাকে এবং তারা পরিষ্কার পানীয় জল সরবরাহ করে। ড্যানিয়েল তাদের যেতে দেয় এবং বলে যে তাদের আর সেখানে কাউকে দেখতে না পাই। একদিন যখন কিম এবং ড্যানিয়েল শিকারের পরে তাদের ক্যাম্পে ফিরে আসে, তখন তারা স্যুট এবং বুট পরা কিছু লোককে হানা এবং তার দাদির সাথে কথা বলতে দেখে। ড্যানিয়েল তাদের হানার কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু তার দাদি তাকে বলে যে এই লোকটি যে অ্যাপার্টমেন্টের কথা বলছিলেন সেই একই অ্যাপার্টমেন্ট। চই নামে একটি মেয়ে ড্যানিয়েলকে বলে যে তাদের কাছে পরিষ্কার পানীয় জল আছে এবং প্রচুর খাবার আছে, এবং তারা হানাকে তাদের সাথে নিয়ে যেতে চায়। ড্যানিয়েল হানাকে কেবল কিছু অচেনা লোকের সাথে পাঠাতে চায় না, কিন্তু তারা সহজেই ড্যানিয়েলকে বোঝায় যে অ্যাপার্টমেন্টের জীবন এখানের চেয়ে অনেক ভালো। সে বলে যে সেখানে হানার বয়সী অনেক বাচ্চা আছে যাদের সাথে হানা অনেক কিছু শিখতে পারে। কিমও হানার সাথে যেতে চাইত, কিন্তু চই তাকে বলে যে তারা কেবল তাদের ওজস্ব পরিবারের লোকদের নিয়ে যায়। ড্যানিয়েল জানত যে এই স্থান নিরাপদ নয়, এবং মানুষের উজ্জ্বল মুখ দেখে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তাদের জীবন তার চেয়ে অনেক ভালো। তাই সে হানাকেও তাদের সাথে যেতে বলে। যাওয়ার আগে হানা কিমকে গত রাতের আঁকা একটি ছবি দেয়। কিম বুঝতে পারে যে সেও তাকে পছন্দ করে। সে হানাকে বলে যে সে প্রতি সপ্তাহে তার সাথে দেখা করবে, এবং এই কথা বলার পর তারা আলাদা হয়ে যায়। কিম এখন খুব একা বোধ করছিল। সে ড্যানিয়েলকে বলে যে যদি সে বাজারের সেই মহিলাকে বিয়ে করে এবং তাকে দত্তক নেয়, তাহলে তারা হানার কাছেও যেতে পারে। ড্যানিয়েল তাকে বলে যে পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু এর মানে এই নয় যে মানুষ তাদের নিজস্ব মূল্যবোধ ভুলে যাবে। আমি ওই মহিলাকে বিয়ে করব না, এটা নিয়ে আর ভাবিও না। হানা চলে যাওয়ার পর ড্যানিয়েল খুব দুঃখিত ছিল। সেদিন সে ঘুমাতে পারেনি, তাই সে শিকারে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই হানা এবং তার দাদিকে তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। হানা সেখানে তার সমবয়সী আরেকটি মেয়ের সাথে দেখা করে এবং যেতে খুব উত্তেজিত। যাই হোক, তার দাদি বেশ কয়েক ঘন্টা ধরে হাঁটছেন। তার গোড়ালি মুচকে গেছে এবং এখন হাঁটতে অসুবিধে হচ্ছে। চই তার কিছু লোককে তাকে কাছের একটি মেডিকেল সেন্টারে নিয়ে যেতে বলেন। হানা তাদের সাথে যেতে চায়, কিন্তু তাকে বলা হয় যে চলাফেরা করা গুরুত্বপূর্ণ। হানাকে আশ্বস্ত করা হয় যে তার দাদি শীঘ্রই তার সাথে থাকবেন, তবে আপাতত তার বিশ্রাম নেওয়া দরকার। আরও কয়েক মিনিট হাঁটার পর হানা দেখেন কিছু সামরিক কর্মী তাদের গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। হানা তাদের জিজ্ঞাসা করে, যদি এই গাড়িগুলি এত কাছেই থাকত, তাহলে তোমরা আমার দাদিকে চিকিৎসা কেন্দ্রে কেন পাঠিয়েছিলে? তারা আমাদের কাছে আসতে পারত। তার আর ভালো লাগছে না, তাই সে আর যেতে রাজি নয়। সামরিক অফিসার বলেন, ঠিক আছে, আমরা অপেক্ষা করব। সকাল পর্যন্ত তোমার দাদি ও এখানে পৌঁছনোর সাথে সাথেই আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওদের সাথে কিছু বাচ্চা আছে যারা আগামীকাল সকালের মধ্যে খাবার ও জল ছাড়া অসুস্থ হয়ে পড়বে। অন্য মেয়েটি হানাকে ব্যাখ্যা করে, চিন্তা করো না, আমার দাদু ও তোমার দাদির সাথে গিয়েছিল। তারা আগামীকাল তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে আসবে, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকতে পারব না। হানা তার দাদির জন্য খুব চিন্তিত, কিন্তু সে জানে না তাদের কি করবে। পুরুষদের সাথে বেশিক্ষণ লড়াই না করতে পেরে সে তাকে ছাড়াই চলে যেতে বাধ্য হয়। দাদি এদিকে তারা হানার দাদিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছে। অনেক দূর হেঁটে যাওয়ার পরেও তারা কোনো ভবন দেখতে পায় না, শুধুই অনুর্বর জিমি আর ধ্বংসাবশেষ। শীঘ্রই তারা একটি গভীর খাদে পৌঁছায়, যেখানে তারা বৃদ্ধকে ধাক্কা দিয়ে হত্যা করে। কাকতালীয়ভাবে কিম, যে একই এলাকায় শিকার করছিল, এই ঘটনা প্রত্যক্ষ করে। সে তার দাদিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকেও হত্যা করে। প্রমাণ নষ্ট করার জন্য তারা কিমকেও আক্রমণ করে, কিন্তু ড্যানিয়েল শেষ পর্যন্ত তাকে বাঁচায়। তারা দুজন বৃদ্ধ এবং অসহায় মানুষকে হত্যা করেছিল, তাই ড্যানিয়েল তাদের হত্যা করার আগে কোনো দয়া দেখায় না, কিন্তু শীঘ্রই এমন কিছু ঘটে যা তাকে হৃদয় নাড়া দেয়। সে দেখতে পায় যে এই লোকেরা মৃত্যুর পরেও বেঁচেছিল এবং তাদের আঘাত খুব দ্রুত সেরে উঠছে। তারা দুজনেই তাদের হত্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এটি প্রায় অসম্ভব। তারা শীঘ্রই দুর্বল হতে শুরু করে। তাদের হত্যা করার আগে হঠাৎ একটি মেয়ে উপস্থিত হয় এবং এই অতিমানবদের বিরুদ্ধে লড়াই করতে তাদের সাহায্য করে। সে বলে যে যদি তাদের হত্যা করতে হয়, তাহলে তাদের শরীর থেকে তাদের মাথা আলাদা করতে হবে। তারা ঠিক তাই করে, দ্রুত তাদের সবাইকে শেষ করে দেয়।
মেয়েটি তাদের বলে যে তার নাম লিওন, একজন সেনা কর্মকর্তা। সে এবং আরও কিছু অফিসার ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিল। তারা বেশ কয়েক মাস ধরে জীবিতদের উদ্ধার করছিল, কিন্তু তাদের জন্য আশ্রয় এবং খাবার খুঁজে বের করা ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কয়েকদিন ধরে ঘুরে বেড়ানোর পর অবশেষে তারা এমন একটি জায়গা খুঁজে পেল যেখানে পানীয় জল এখনও পাওয়া যেত। তারা থাকার জন্য একটি ভবনও খুঁজে পেল, এবং এটিই ছিল পুরো শহরের একমাত্র ভবন যা এত বড় ভূমিকম্পের পরেও এখনও দাঁড়িয়েছিল। একসাথে তারা সেই জায়গাটিকে বসবাসের উপযোগী করে তুলেছিল। তারা সকলেই ধীরে ধীরে তাদের জীবন উন্নত করার চেষ্টা করছিল। ঠিক তখনই একদিন একজন লোক এসে উপস্থিত হল। দেখা গেল যে তিনি আর কেউ নন, ডক্টর ইয়াং জিসু, যিনি কোনোভাবে ভূমিকম্প থেকে বেঁচে গেছেন। লি বলেন যে লোকটি একজন ডাক্তার ছিলেন এবং আমাদের একজনের খুব প্রয়োজন ছিল, তাই আমরা তাকে আমাদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে নিলাম। জিসু প্রথমে খুব ভালো ছিল, কিন্তু তার আগমনের পর হঠাৎ করেই বাচ্চারা উধাও হয়ে যেতে শুরু করে। যখন আমার তার প্রতি সন্দেহ হয়, তখন একদিন আমি তার কাছে গিয়ে তাকে হারিয়ে যাওয়া শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করি। তারপর আমি আবিষ্কার করি যে সে আমাদের পিছনে মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা করছে। এখানে আমরা জানতে পারি যে ইয়াং তার মেয়েকে পুনরুজ্জীবিত করার জন্য যে টিকা তৈরি করেছিল সেটি কোনো সাধারণ ওষুধ ছিল না। সেই ইনজেকশনের কারণে কয়েক মাস ধরে সেই ভবনে আটকে থাকার পরেও সে বেঁচে গিয়েছিল। সে লিকে বলে যে তার ওষুধ মানবতার ভবিষ্যৎ, কিন্তু লি বুঝতে পারে না। তারপর স্যাম নামে একজন অফিসার ডক্টর ইয়াংয়ের চোখের সামনে আরেকজন অফিসারকে গুলি করে ডক্টর ইয়াংয়ের ওষুধের নমুনা দেখানোর জন্য তাকে মৃত বলে মনে হয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সবাই লিকে বোঝানোর চেষ্টা করেছিল যে ডক্টর ইয়াং আসলেই তাদের কাছে ঈশ্বরের থেকে কম নয়, কিন্তু লি কেবল সেই শিশুদের যত্ন নিত যারা ডাক্তার আসার পর নিখোঁজ হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার ওষুধ তাদের জীবন নষ্ট করছে। সে সবাইকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু অফিসার স্যাম তাকে গুলি করে, যার কারণে লি তার জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই দিন থেকে সে তাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, এবং এখন তাদের থামানো আরও কঠিন হয়ে পড়েছে। ড্যানিয়েল বুঝতে পেরেছিল যে হানার জীবন বিপদে আছে, এবং সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে আমরা হানা এবং তার সাথে থাকা অন্যদের স্বাগত জানাতে দেখি। ডক্টর ইয়াং তাদের বলেন যে তাদের দেওয়ার মতো তার কাছে অনেক কিছু আছে, এবং তারা সবাই এখানে নিরাপদ। তাদের অনুমতি ছাড়া কেউ এখানে প্রবেশ করতে বা বেরোতে পারবে না। তাদের সকলকে পান করার জন্য এক বোতল পরিষ্কার জল দেওয়া হয়েছিল, যা পেয়ে সবাই খুব খুশি ছিল। কিন্তু হানা এখনও তার দাদির কথা ভাবছিল। চই তাকে বলল যে সে এখনও স্বাস্থ্যকেন্দ্রে আছে আর এখানে পৌঁছতে একটু সময় লাগবে। বেচারা হানা একেবারেই জানত না যে তার দাদি মারা গেছেন এবং সবাই তার সাথে মিথ্যা কথা বলছে। শীঘ্রই বাচ্চাদের তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। বাচ্চাদের বাবা মায়েরা তাদের জিজ্ঞাসা করে কেন তারা তাদের বাচ্চাদের সাথে থাকতে পারে না, যার জবাবে চই তাদের বলে যে এখানে এই নিয়মগুলি সকলকে মেনে চলতে হবে। এই লোকেরা বাচ্চাদের জন্য এমন নিয়ম তৈরি করেছিল, এমনকি তারা একটি পরীক্ষা ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিল। পরীক্ষায় সবচেয়ে ভালো নম্বর পাওয়া বাচ্চাদের বাবা মায়েরা অন্যদের থেকে বিনামূল্যে খাবার এবং বেশি জল পেতেন। তারা পুরো ব্যবস্থাটিকে এমনভাবে তৈরি করেছিল যাতে বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে চিন্তা না করে কেবলমাত্র যতটা সম্ভব মুদিখানা সংগ্রহ করার দিকে মনোযোগী হন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে আসলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানীয় জল ছিল, এবং তা পরিশোধনের দায়িত্ব শিশুদের এবং তাদের বাবা মায়ের উপর। এদিকে লি এবং ড্যানিয়েল তাদের উপর আক্রমণের পরিকল্পনা করছিল, কিন্তু অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করা সহজ ছিল না। এরপর ড্যানিয়েল তার শিবিরে আক্রমণকারী লোকদের কাছে গেল। এই লোকেরা ছিল গুন্ডা এবং পরিষ্কার জলের জন্য অ্যাপার্টমেন্টে ঘন ঘন আসত। গ্যাং লিডার ইতিমধ্যেই ড্যানিয়েলের উপর বিরক্ত, তার লোকদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে প্রথমে তাকে আক্রমণ করতে বলে। তারপর তারা একসাথে তাকে আক্রমণ করে, কিন্তু তাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কেউ ড্যানিয়েলের ক্ষতি করতে পারেনি। তার কেবল জানার দরকার ছিল তারা কিভাবে সেই অ্যাপার্টমেন্টে পৌঁছেছে। তাদের বস তাকে বলেছিলেন যে তারা শিশু এবং কিশোরদের বিনিময়ে তাদের পরিষ্কার পানীয় জল দেয়। তারা আমাদের বলেছিল যে কোন দিন এই শিশুদের ডেলিভারি করতে হবে। আমরা কেউই নিজেরাই সেই ভবনের আশেপাশে ঘুরে বেড়াতাম না, কারণ যদি তাদের বিশ্বাসযোগ্য কেউও অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয় তাহলে তারা তাকে গুলি করার আগে দুবার ভাবত না। ইতিমধ্যে আমরা দেখতে পাই হানাকে ক্লাসের বাকিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এই বাচ্চাগুলো বেশ কিছুদিন ধরেই ওখানে ছিল। হানা লক্ষ্য করল যে তাদের কেউই তাকে দেখে খুশি হয়নি।
সবাই খুব ক্লান্ত এবং ঘুমের প্রয়োজন ছিল। চুই সেই অ্যাপার্টমেন্টের একজন শিক্ষিকা ছিলেন, যার কাজ ছিল বাচ্চাদের ডক্টর ইয়াংয়ের গবেষণা সম্পর্কে শেখানো। হানার সাথে থাকা মেয়েটি সেখানে থাকতে পেরে খুব খুশি ছিল। মনে হচ্ছিল সে এই জীবনটাই চায়। কিন্তু হানা এমন ছিল না। সে শুধু তার দাদির জন্য চিন্তিত ছিল। যখন চুই ক্লাসে হানার মনোযোগের অভাব লক্ষ্য করে, তখন সে সবার সামনে তাকে তিরস্কার করে। কিন্তু হানা তার মিথ্যা কথায় বিরক্ত। সে বলে যে সে দুদিন ধরে তার দাদিকে দেখেনি, এবং তার উপরে এখানে সবাই ডক্টর ইয়াংয়ের প্রশংসা করতে থাকে। সে বলে, আমি যেখান থেকে এসেছি সেখানে গত 7 মাস ধরে মানুষ পানি খায়নি, আর এখানে তোমাদের এত পানি আছে যে তোমরা তাতেই গোসল করো। ডক্টর ইয়াং যদি এত ভালো মানুষ হও, তাহলে কেন সে তাদের সাথে কিছু ভাগাভাগি করে খায় না? চুই হানাকে ব্যাখ্যা করে যে সে বেঁচে থাকার যোগ্য কয়েকজনের মধ্যে একজন। বাইরের লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তাদের কারণেই ডক্টর ইয়াং তার মেয়েকে হারান। কিছুক্ষণের মধ্যেই পরে ডক্টর ইয়াং হানাকে বলেন যে সে শীঘ্রই তাকে দেখতে পাবে দাদি। তার শরীরটা একটু খারাপ লাগছে, সারা রাত খোলা আকাশে হেঁটে, যে কারণে এত সময় লাগছে। কিন্তু চিন্তা করো না, সে শীঘ্রই ঠিক হয়ে যাবে। ইয়াং তাকে পানি পান করায়, আর কোনোভাবে সে তাকে জোর করছে এটা পান করতে। হানা বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে তা করে না। এটা পান করো। কিন্তু তার সাথে থাকা মেয়েটা খায়। সেই ইয়াংকে বলে যে সে তাকে সাহায্য করতে চায় তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ইয়াং তখন জিজ্ঞাসা করে ক্লাসের পর তাকে তার ল্যাবে আসতে হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, হানা বিছানা থেকে চুপি চুপি উঠে যায় এবং ডক্টর ইয়াংয়ের ল্যাবে। সেখানে সে আবিষ্কার করে যেটা নিয়ে ইয়াং পরীক্ষা নিরীক্ষা করছে, মানুষ বছরের পর বছর, এবং এমনকি আছে মানুষের শরীরের অংশ। অন্য মেয়েটির শিফটের পর বাবা মাকে দেখা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু যখন তারা একজন অফিসারকে কাজ শেষে তাদের মেয়ের সাথে দেখা করতে বলে, তখন অফিসার তাদের কথা স্বীকার করতে অস্বীকৃতি জানায়। তারা কয়েকদিন ধরে তাদের মেয়েকে দেখেনি। এর ফলে তার ধৈর্য ভেঙে যায় এবং সে সবার সামনে অফিসারের সাথে ঝগড়া শুরু করে। ইয়াং তার সাথে দেখা করতে আসে এবং তাকে তার মেয়ের সাথে পুনরায় মিলিত করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে এখনই তার সাথে দেখা করতে চেয়েছিল। তারপর ইয়াং তাকে তার সাথে আসতে বলে এবং মেয়েটির বাবা মাও তার সাথে তার ল্যাবের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে হানা দেখতে পায় যে তার বন্ধুকে স্ট্রেচারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার মাথায় একটি অদ্ভুত হেলমেট রাখা হয়েছে। তার গলায় একটি পাইপ লাগানো আছে, যা থেকে একটি তরল বোতলে প্রবাহিত হয়। সে জড়ো হচ্ছিল। সে এখন বুঝতে পারল কেন তার ক্লাসের সব বাচ্চাদের ঘাড়ে ধারালো কাটার দাগ ছিল। ইয়াং তার ওষুধ তৈরির জন্য তাদের শরীর থেকে একটি বিশেষ তরল বের করে নিয়েছিল। যখন হানা ইয়াংয়ের কণ্ঠস্বর শুনতে পায়, তখন সে তৎক্ষণাৎ পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। মেয়ের বাবা মা তাদের মেয়ের অবস্থা দেখে সবাই ভীত। ইয়াং তাকে স্পর্শ করতে নিষেধ করে। মেয়েটির বাবা তার মেয়ের জীবন ভিক্ষা করে। এদিকে আমরা দেখতে পাই যে ইয়াং তার মেয়ের অর্ধবিচ্ছিন্ন দেহটি সংরক্ষণ করেছে। সে বুঝতে পারে যে ডাক্তার মানসিকভাবে অস্থির, তাই সে দ্রুত তার মেয়ের ঘাড় থেকে টিউবটি সরিয়ে ফেলে। কিন্তু টিউবটি সরানোর সাথে সাথেই মেয়েটির মস্তিষ্ক সাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং সে মারা যায়। তারা ইয়াংয়ের সমস্ত প্রচেষ্টা নষ্ট করে দেয়। রাগের বশে সে তার মেজাজ হারিয়ে ফেলে এবং একটি ধারালো ছুরি দিয়ে তাদের আক্রমণ করে, যার ফলে তাদের উভয়ই মারা যায়। লুকিয়ে থাকা হানা নিজের চোখে এইসব প্রত্যক্ষ করে, কিন্তু সে বেশিক্ষণ লুকাতে পারে না, কারণ ইয়াং আয়নায় তার প্রতিচ্ছবি দেখে এবং সে ধরা পড়ে। এদিকে ড্যানিয়েল এবং লি সকালের জন্য অপেক্ষা করে, কারণ এটি তাদের প্রসবের দিন। যখন তারা অ্যাপার্টমেন্টের নিরাপত্তা চৌকিতে পৌঁছায়, সৈন্যরা গ্যাং লিডারের বিষণ্ণ চেহারা দেখে সন্দেহ করে। ট্র্যাক খুললে তারা পেছনে কিম এবং লিকে দেখতে পায়, কিন্তু তাদের মুখ ঢাকা। সৈন্যরা তাদের বলে, ঠিক আছে, কিন্তু আজ আমরা আর কোনো নতুন চালান নেব না, তোমাদের এখনই চলে যাওয়া উচিত। ড্যানিয়েল এত কাছে আসার পরও পিছু হটে না, গেট ভেঙে তাদের পিষে ফেলে। ভন দেখে যে লি ফিরে এসেছে, কিন্তু এবার সে তাকে জীবিত ছেড়ে যেতে না দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সে তার সমস্ত সৈন্যদের তাদের হত্যা করতে নির্দেশ দেয়। তার পুরো দল 3 জনকে ঘিরে ফেলে এবং গুলি চালায়। ইতিমধ্যে ইয়াং হানার ঘাড়ে একই নল ঢোকায় এবং তার শরীর থেকে তরল বের করার প্রস্তুতি শুরু করে। হানা পুরো প্রক্রিয়া জুড়ে সচেতন থাকে। ইয়াং তাকে বলে যে সে কত ভাগ্যবান যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। সে ব্যাখ্যা করে যে তোমার শরীরে এই বিশেষ তরলই আমাকে জীবিত রাখে, কিন্তু আমি সরাসরি এটা বের করতে পারি না তোমার কাছ থেকে। এই কারণেই আমরা তোমাকে এত জল পান করাই। জলে একটি বিশেষ রাসায়নিক থাকে যা পুরো প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। ডাক্তার তার প্রতিটি রোগীর সাথে তার গোপন কথা শেয়ার করতেন। তিনি এটি উপভোগ করতেন, কারণ তিনি জানতেন যে এই সমস্ত শিশু হয় মারা যাবে অথবা তাদের স্মৃতি হারিয়ে ফেলবে। লি তার আগের বন্ধুদের ছেড়ে যাওয়ার আগে যেতে চেয়েছিল, কারণ কেবল তারা 3 জনই যথেষ্ট ছিল না। লি যখন তাদের খুঁজতে বেসমেন্টে গেল, তখন সে দেখতে পেল যে তার বন্ধুরা আর আগের মতো নেই। তার যাওয়ার পর ইয়াং তাদের উপর অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করে, যার ফলে তারা হাঁটা লাশ পরিণত হয়। লিকে দেখার সাথে সাথে তারা তাকে আক্রমণ করে।
এরপর সে অনিচ্ছাকৃতভাবে তাদের সবাইকে হত্যা করতে বাধ্য হয়। লি তাদের বলে যে তাদের এখন পালানো উচিত, কারণ তারা এই লোকদের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু ড্যানিয়েল হানাকে না নিয়ে কোথাও যাচ্ছিল না। তারপর তারা শুরু করে। উপরের দিকে এগিয়ে গিয়ে সব সৈন্যকে হত্যা করে। দেখা গেল যে সবার কাছেই অতিমানবীয় সিরাম ছিল না। কয়েকজন ছাড়া বাকি সবাই সাধারণ মানুষ। এরপর তারা ৩ জন আলাদা হয়ে এগিয়ে গেল। লি যখন ল্যাবের দিকে যাচ্ছিল তখন ভন তার সামনে দাঁড়িয়ে বলল, আমাদের সাথে যোগ দাও, আমরা এই লোকদের চেয়ে ভালো জীবনযাপন করতে পারি। কিন্তু লি আপোষ করতে রাজি ছিল না। তারা তীব্র লড়াই করেছিল, কিন্তু ভন, অতিমানবীয় ক্ষমতার অধিকারী, লিকে বেশিক্ষণ সহ্য করতে পারেনি। ভন লিকে হত্যা করে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয়। তারপর অন্যদের খুঁজতে যায়। ইতিমধ্যে কিম চোইকে ধরে ল্যাবে নিয়ে যেতে বলে। উপরে ওঠার পথে সে ভনের মুখোমুখি হয়, যে তাকে আর যেতে দেয়নি। কিম চোইকে হত্যার হুমকি দেয়, কিন্তু ওন বেঁচে আসে কি মরে তাতে কিছু যায় আসে না। চোই ইতিমধ্যেই একজন ক্যান্সার রোগী ছিলেন, যিনি বেঁচে থাকার জন্য সাহায্যের আশায় ডক্টর ইয়াংয়ের জন্য কাজ করছিলেন। ড্যানিয়েল একই তলায় আসে তাকে খুঁজতে খুঁজতে। কিমকে বলে তাকে নিয়ে যেতে এবং হানাকে বাঁচাতে। আমি ইতিমধ্যে তার যত্ন নেব। এদিকে ইয়াং হানার শরীর থেকে তরল পদার্থ সরিয়ে ফেলেছে। হানা তাকে বলে, তুমি একটা দানব। আজ যদি তোমার মেয়ে বেঁচে থাকত তাহলে সে তোমাকে নিজের মনে করত, তাকে বাবা বলা লজ্জার হবে। এই কথা শুনে ইয়াং রেগে যায়। হানা আর তার কোনো কাজে আসেনি, তাই সে তাকে হত্যা করার জন্য একটি স্ক্যালপেল তুলে নেয়। কিন্তু তারপর তার শরীরে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হয়। ইয়াং যখন আয়নায় নিজেকে দেখে তখন সে তার মুখে তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পায়। হানা তাকে দেখে হেসে বলে যে এটা অবশ্যই ঘটবে, কারণ সে তোমার দেওয়া এক ফোঁটা জলও পান করেনি। ইয়াং জানত যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কতটা বিপজ্জনক, এবং তার কোনো প্রতিকার ছিল না। ইতিমধ্যে কিম তাদের ল্যাবে আসে এবং তাকে থামানোর চেষ্টা করে। ইয়াং তাকে বলে তার বন্দুক নামিয়ে রাখতে, না হলে সে তাকে মেরে ফেলবে। কিমকে তার অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য করে। এদিকে ভন ড্যানিয়েলকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু মানুষ হওয়া সত্ত্বেও ড্যানিয়েল অত্যন্ত শক্তিশালী ছিল। দুজনের মধ্যে তীব্র লড়াই হয় এবং অবশেষে ড্যানিয়েল ভনের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে তার শিরচ্ছেদ করে। আমরা দেখতে পাই যে ইয়াং যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, তাই সে তার মেয়ের দেহটি একটি স্যুটকেসে ভরে দৌড়াতে শুরু করে। চই ইয়াংকে অনুরোধ করে তাকে তার সাথে নিয়ে যেতে, কিন্তু ইয়াং বলল, তুমি যেভাবেই হোক মরবে, তোমার জন্য আমার কাছে কোনো চিকিৎসা নেই, আমার সাথে এসে তুমি কি করবে? এই বলে সে ল্যাবে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, যার ফলে শিক্ষক নিহত হন। তবে কিম এবং হানা একটি টেবিলের আড়ালে লুকিয়ে বিস্ফোরণ থেকে নিজেদের রক্ষা করে। এদিকে ডক্টর ইয়াং অ্যাপার্টমেন্ট থেকে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু যখনই সে নেমে এলো, বাচ্চাদের পরিবারগুলো তাকে ঘিরে ধরল। তারা তাকে তাদের বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, আর যখন ইয়াং পারল না তাদের প্রশ্নের উত্তর দিতে, পুরো জনতা তাকে মারতে শুরু করে। সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে পিটিয়ে হত্যা করার আগে ইয়াং একটি অ্যাসল্ট রাইফেল তুলে নিয়ে নির্বিচারে গুলি চালায়। সে সম্পূর্ণরূপে তার সংযম হারিয়ে ফেলেছিল, এবং এর ফলে সে অসংখ্য মানুষকে হত্যা করেছিল। কিন্তু যখন ইয়াং জ্ঞান ফিরে পায়, তখন সে তার মেয়ের মৃতদেহ যে স্যুটকেসে রেখেছিল তার দিকে তাকায়। সে বুঝতে পারে যে সে ভুলবশত স্যুটকেসেও গুলি চালিয়েছে, যার ফলে তার মেয়ের মৃতদেহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এখন তাকে পুনরুজ্জীবিত করা একেবারেই অসম্ভব। হানা বলে, তুমি আগে তাকে বাঁচাতে পারোনি এবং এখনও বাঁচাতে পারবে না, সে চলে গেছে। এত নিরীহ মানুষের সাথে তুমি যা করেছ তারই ফল। ইয়াং তার অবস্থার জন্য তাকেই একমাত্র দায়ী করে, তাই মৃত্যুর আগে সে হানাকেও হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে হানার দিকে বন্দুক তাক করার সাথে সাথে ড্যানিয়েল তাকে গুলি করে। এভাবে ডাক্তারের খেলা চিরতরে শেষ হয়ে যায়। অবশেষে হানা চলে গেল, কবরে গেল এবং কেঁদে ফেলল। সে জানে না যে তারা তাকে হত্যা করেছে। কয়েক সপ্তাহ কেটে যায় এবং আমরা দেখি সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অ্যাপার্টমেন্টটি ক্যাম্পের শিশু এবং বাসিন্দাদের জন্য খুব খারাপ স্মৃতি বহন করে, তাই আর কেউ সেখানে যায়নি এবং সিনেমাটি এই দিয়ে শেষ হয়।